হাই ফ্রেন্ডস, এই ভিডিওটি বাঙালি বন্ধু বান্ধব বাঙালিদের কথা ভেবে এই ভিডিওটি বানানো হয়েছে। কারণ যেসব বাঙালি বন্ধু বান্ধব ইয়া ফ্র্যাঞ্চাইজিরা হিন্দি ঠিক করে বুঝতে পারেন না, তারা রিকোয়েস্ট করেছেন যে এই ভিডিওটি যদি বাংলায় হতো খুব ভালোভাবে আমরা বুঝতে পারতাম। চলুন এই ভিডিওটি দেখে নিই। অ্যান্ড আপনাদেরকে একটা কথাই বলবো, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাতে এই চ্যানেলের যে কোনো নতুন আপডেট আপনাকে টাইম টু টাইম পেতে পারেন। আর আরেকটা কথা বলবো, এই ভিডিওটিকে একটুখানি স্কিপ করবেন না। স্কিপ করলে এই প্ল্যানটির গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু আপনি বঞ্চিত হবেন। আর এই এটিএম বসানোর জন্য যে মিনিমাম যে ক্রাইটেরিয়া এই ধরনের, এটি কি তার নিজস্ব একটি শপ লাগবে। অ্যান্ড সেই শপের ডাইমেনশন 10 ফুট হতে হবে হাইট, অ্যান্ড লেন্থ আর ওয়েথ 6x6 হতে হবে। শাটার লেন্থ 8 ফুট হতে হবে কমসে কম। শপের স্ট্যাটাস হতে হবে ওপেন এরিয়াতে, অ্যান্ড ইলেকট্রিসিটি থাকতে হবে, পার্মানেন্ট ইলেকট্রিসিটি থাকতে হবে। পপুলেশন অ্যাটলিস্ট 3000 হতে হবে। এবারে দেখে নিই এই প্ল্যানে কি ইনভেস্টমেন্ট আছে। এই প্ল্যানে ইনভেস্টমেন্ট আছে 2,60,000 টাকা, যার মধ্যে 1 লাখ টাকা রিফান্ডেবল, অ্যান্ড 1,60,000 টাকা প্লাস জিএসটি, যেটা আপফ্রন্ট ফিস আছে। এটিএম প্লাস এটিএম ডেকোরেশন, ইন্স্যুরেন্স, এইসবের জন্য ওটা নেওয়া হচ্ছে। টোটাল 2,88,800 টাকা। আর এটা ইনভেস্টমেন্ট করার পরে ফ্র্যাঞ্চাইজির আর কোনো টাকা ওকে পে করতে হবে না। লাইফ টাইম রেন্ট ফ্রি, লাইফ টাইম মেনটেন্যান্স ফ্রি, ইন্স্যুরেন্স ফ্রি থাকবে। অ্যান্ড এই প্ল্যানটিতে উইথড্রর জন্য যে কোনো ফাইন্যান্সিয়াল উইথড্র হবে। এটিএম থেকে পয়সা কেউ যদি 10 টাকা 100 টাকাও বের করে, তার জন্য 8,500 টাকা পাবে। 1,000 টাকা বের করলেও 8,500 টাকা পাবে। 10,000 টাকা বের করলেও 8,500 টাকা পাবে। অ্যান্ড ডিপোজিটে 8 টাকা করে পাবে। যে কোনো ক্যাশ ডিপোজিট হবে, 100 টাকাও যদি ক্যাশ ডিপোজিট হয় তার জন্য 8 টাকা পাবে। অ্যান্ড যে কোনো নন ক্যাশ ট্রানজ্যাকশান, যেমন ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, পিন চেঞ্জ, মোবাইল নাম্বার চেঞ্জ, ইমেল অ্যাড্রেস চেঞ্জ, স্টেটমেন্ট, এইসবের জন্য 2 টাকা করে পাবে। ট্রানজ্যাকশান যদি আমরা হিসাব করি, যদি পার ডে একটা মিনিমাম ট্রানজ্যাকশান 150 করে যদি উইথড্রয়াল আমরা কাউন্ট করি, তো মাসে 4,500 উইথড্রয়াল ট্রানজ্যাকশান হবে। অ্যান্ড ডিপোজিট যদি পার ডে 100 টাকা করে কাউন্ট করি, তো মাসে 3,000 ডিপোজিট হবে। অ্যান্ড নন ক্যাশ ট্রানজ্যাকশান যদি 100 টাকা করে কাউন্ট করি, তো মাসে 3,000 নন ক্যাশ ট্রানজ্যাকশান হবে। সেই হিসেবে কি ইনকাম বসে সেটা আমরা দেখে নিই। তো উইথড্রয়ালের ক্ষেত্রে যেহেতু 8 টাকা 50 পয়সা করে ছিল, তাই উইথড্রয়ালের ক্ষেত্রে 4,500 ইন্টু 8.5 মানে 38,250 টাকা উইথড্রয়ালতে পাবে ইনকাম। অ্যান্ড ডিপোজিটের ক্ষেত্রে যেহেতু 8 টাকা করে ছিল, তো ডিপোজিট 3,000, যে ট্রানজ্যাকশান আমরা আগে দেখেছিলাম, 3,000 ইন্টু 8 মিনস 24,000 টাকা পাবে। অ্যান্ড নন ক্যাশ ট্রানজ্যাকশানের জন্য পার ক্যাশের যে ট্রানজ্যাকশানে 2 টাকা করেছিল, তো সেই ট্রানজ্যাকশান থেকে 6,000 টাকা পাবে। টোটাল যদি আমরা করি উইথড্রয়াল, ডিপোজিট অ্যান্ড নন ক্যাশ ট্রানজ্যাকশান থেকে, তো সেটা হয় 68,250 টাকা। আমরা এক্সপেন্স হিসেবে যদি রুম রেন্ট আর ইলেকট্রিসিটিকে আমরা বাদ দিই, তো 6,000 টাকা যদি ধরি, 6,000 টাকার মধ্যে ইজিলি রুম রেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি কভার হয়ে যায়। তো 6,000 টাকা আমরা ধরলাম। ধরে নেট গ্যারান্টি ইনকাম যদি আমরা ক্যালকুলেশন করি, তো 62,250 টাকা হয়, যেটা বহুতই একটা ভালো ইনকাম আজকের দিনে। কোনো আর খুব খুব বেশি হেডেক নেই এই ইনকামে। ভীষণ দেখে নেই এবারে এই সিআরএম অ্যান্ড এটিএম বসানোর জন্য কি কি কথা আমাদের মাথায় রাখতে হবে, কি কি জিনিস পালন করতে হবে, কি কি জিনিস জানতে হবে, কি কি বিষয় সম্বন্ধে আমাদের অবগত থাকতে হবে, সেগুলো জেনে নেই। সিআরএম ইয়ে সিডিএম মেশিনটি যেখানে আমরা বসাতে চাইবো, সেটা যেন
ব্যাংকের খুব কাছাকাছি হয়, তাতে ক্যাশ লোডিংয়ের জন্য যে অ্যামাউন্টটা আমরা ক্যাশ তুলে ব্যাংকে ভরতে যাব সেটা খুব ইজিলি আমরা ব্যাংক থেকে নিয়ে আমরা ভরতে পারি। দূরে হলে একটু রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে ট্রানজিট ইন্স্যুরেন্স করতে হবে। আর যদি ব্যাংকের কাছাকাছি পাশাপাশি হয় তাহলে এইসব না করলেও চলে যাবে। তো সেই সুবিধা পাওয়ার জন্য ব্যাংকের কাছাকাছি সিআরএম ইয়া সিডিএম মেশিনটি বসালে খুব ভালো হয়। আর এটিএম ইনস্টল হওয়ার পরে যখন ক্যাশ লাইভ হবে তখন সাইন আপের সময় মিনিমাম 1 লাখ টাকা ক্যাশ লোডিং করে আমরা এটিএমটিকে স্টার্ট করতে হবে। অ্যান্ড ক্যাশ লোডিং যে ফান্ডটা সেটা অ্যাকর্ডিং টু উইথড্র অ্যান্ড ডিপোজিট অনুযায়ী সেটা বাড়তে হতে পারে। আর মেনটেনেন্স সাপোর্ট সেটা এটিএম প্রোভাইডার দেবে। অ্যান্ড যদি মনে করুন ক্যাশ ডিপোজিট খুব বেশি বেড়ে যায় মানে ক্যাশ উইথড্রল কম হচ্ছে, ক্যাশ ডিপোজিট বেড়ে যাচ্ছে, তখন ফ্র্যাঞ্চাইজিকে একটি তার ব্যাংক গ্যারান্টি করতে হবে, অথবা সিআরএ কস্ট দিয়ে যে এক্সেস যে ক্যাশটা যেটা জমা হচ্ছে সেটাকে বের করার জন্য রিকোয়েস্ট করতে হবে এটিএম প্রোভাইডারকে। অ্যান্ড আরও কিছু যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাকে দেব, সেটি হচ্ছে ক্যাশ উইথড্রলের জন্য কোনো চার্জেস কাটবে না, যে কোনো ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল করতে পারবে। এই এটিএম কোনো এক্সট্রা কোনো চার্জেস কাটে না। ব্যাংক তার এটিএম উইথড্রলের জন্য যে চার্জেস যেটা তার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারণ করা আছে সেটাই ডিপেন্ড করছে যে তার চার্জ কাটবে কি না কাটবে। আমি হয়তো ক্লিয়ার করে ঠিক বুঝতে পারলাম না, আবার বলি যে এই এটিএম কোনো চার্জেস কাটে না, এই এটিএম কোনো চার্জেস কাটে না। তার ব্যাংক অ্যাকাউন্টে যে ফেসিলিটিস দেওয়া আছে সেই ফেসিলিটিসের উপরে ডিপেন্ড করছে তার চার্জেস কাটবে কি না কাটবে। যদি তার কার্ডে আদার্স ব্যাংকে 4টেই উইথড্রল দেওয়া থাকে তো 4টাই করতে পারবে, তারপরে করতে গেলে ব্যাংক চার্জেস কাটবে, এটিএম চার্জেস কাটবে না। অ্যান্ড সেম অ্যাজ ইট ইজ ক্যাশ ডিপোজিট ক্ষেত্রেও এখন কিছু ব্যাংক লাইভ হয়েছে, ইন ফিউচারে অনেক ব্যাংক লাইভ হবে। অ্যান্ড এই ক্ষেত্রেও সেম, তার ক্যাশ ডিপোজিট চার্জেস কোনো কিছু কাটবে না, এটাও ডিপেন্ড করছে ব্যাংকের উপরে কি চার্জেস, কি অ্যামাউন্ট ডিপোজিট করলে বা কত অ্যামাউন্ট ডিপোজিটের পরে তার চার্জেস কাটবে বা কি। এর জন্য সিআরএম ইয়া সিডিএম যে এটিএম যেটা বসছে তার কোনো রোল নেই চার্জেস কাটাতে। অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি যে এটিএম বসাবে সে তার যে ইনকাম সেটা মান্থ এন্ডের পরে ইনভয়েসের সাথে তার যে সেটেলমেন্ট অ্যাকাউন্ট যেটা দেবে কমিশন সেটেলমেন্ট, তাতে সেটা অটোমেটিকলি চলে আসবে, এর জন্য কোনো রিকোয়েস্ট করতে হবে না তাকে। আর যেখানে সে এটিএমটি বসাতে চাইছে সেই এটিএম বসানোর যে লোকেশনটি সেটা কমসে কম অন্য কোনো হিটাচি এটিএম ইয়া অ্যাক্সিস এটিএম ইয়া আইসিআইসি এটিএম থেকে ইয়া আদার্স কোনো এটিএম থেকে যদি 500 মিটার দূরে হয় তাহলে খুব ভালো হয়। এর কারণ যে মেন লক্ষ্য তো ট্রানজ্যাকশন, যদি খুব পাশাপাশি এইসব এটিএম হয় তাহলে হয়তো ট্রানজ্যাকশনের উপরে কিছুটা এফেক্ট পড়তে পারে, সেই কারণেই একটু ডিস্টেন্স বজায় রেখে করলে খুব ভালো হয়। এখন যে ক্যাশ ডিপোজিট লাইভ আছে সেই ব্যাংকের লিস্ট এটা, অ্যান্ড বলে দিই এখন অন্ধ্রা ব্যাংক, কুরলা নাগারিক সহকারী ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, পচমপল্লী ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, the Kalupur Commercial Cooperative Bank, Union Bank of India, the Kranti Cooperative Urban Bank, Axis Bank, the Ahmedabad Mercantile Cooperative Bank, the AP Rajeshwari Mahila Cooperative Bank, Yes Bank কিছুদিনের মধ্যে লাইভ হতে যাচ্ছে, আগে অ্যাক্সিসটাও লাইভ হতে যাচ্ছে। অ্যান্ড টিজেএসবি সহকারী ব্যাংক, হিটাচি পেমেন্ট সার্ভিসেস, শ্রী বাসম্বা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, কানাড়া ব্যাংক, ইকুইটা স্মল ফিনান্স ব্যাংক, এইসব ব্যাংকগুলোতে ক্যাশ ডিপোজিট হতে পারে। কিছুদিনের মধ্যে আরও কিছু ব্যাংক লাইভ হতে চলেছে, তাদের মধ্যে স্টেট ব্যাংক অ্যান্ড ব্যাংক অফ বরোদা সবচেয়ে খুব ক্লোজলি
হতে যাচ্ছে, কারণ এদের টেস্টিং কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি স্টেট ব্যাংক অ্যান্ড ব্যাংক অফ বরোদা লাইভ হবে। আর আরবিআইয়ের গাইডলাইন্স অনুযায়ী যত ব্যাংক আছে সব ব্যাংক ক্যাশ ডিপোজিটের আওতাতে আসবে। অ্যান্ড সবচেয়ে যে ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে বলি, যে স্টেট ব্যাংকের ক্যাশ ডিপোজিট লাইভ হওয়ার পরে যে এসডি অ্যামাউন্টটা আমরা দেখেছি সেই এসডি অ্যামাউন্টটা বাড়তে পারে, অ্যান্ড বাড়তে পারে না, বাড়বেই, এটা আমাদের আশা। এটা আমাদের একটা উদ্বেগ বলতে পারেন। তো যারা ভাবছেন যে স্টেট ব্যাংক লাইভ হওয়ার পরেই আমি বসাবো, তো তাদের জন্য এটা খুবই খারাপ খবর। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, বসিয়ে ফেলুন, না হলে বেকার আপনাকে এসডি অ্যামাউন্ট এক্সট্রা পে করতে হবে। আপনি পারমিশন নিয়ে কিছু পয়সা আপনি এফডি জমা করে নিন, করে দেওয়ার পরে কিছুদিন পরে বসান, বাট পারমিশন নিয়ে এসডি ম্যাটারটা ক্লিয়ার করে ফেলুন। তাতে কী হবে, এক্সট্রা যে এসডি ডিপোজিটের ঝঞ্ঝাট থেকে আপনি মুক্ত পাবেন। আর একটা কথা বলবো যে ক্যাশ ডিপোজিটটা শুধুমাত্র ডেবিট কার্ড দিয়ে হবে। আনেওয়ালা দিনেতে হয়তো কার্ডলেস ক্যাশ ডিপোজিট হয়তো স্টার্ট হতে পারে, যেটা আরবিআইয়ের বিচারাধীন এখন আছে। কেউ যারা এই এটিএম অ্যাপ্লাই করতে চান, তারা কোন প্রসেসে অ্যাপ্লাই করবে আমরা এবারে সেটা বলবো। যে কোনো ব্যক্তি বা ফ্র্যাঞ্চাইজি বা অ্যাপ্লিকেন্ট তারা দুটো প্রসেসে এই সিডিএম বা সিআরএম প্ল্যানকে অ্যাপ্লাই করতে পারে, একটা অনলাইন একটা অফলাইন। অনলাইনে sahaj.atm.com ওয়েবসাইটে গিয়ে কিছু তাদের ক্রেডেন্সিয়াল দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে। অফলাইনে সাহাজ এটিএম এর রিপ্রেজেন্টেটিভকে 8900250352 অ্যান্ড 353-তে কল করেও তাদের অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যান্ড গাইডলাইন্স নিতে পারেন। স্টেপ 2-তে যারা বসাতে চাইবেন তারা তাদের যে কেওয়াইসি অ্যান্ড আদার্স যে ডকুমেন্ট সেগুলোকে নিয়ে সাহাজ এটিএমকে হ্যান্ডওভার করবেন। তাদের মধ্যে যে ডকুমেন্টগুলো এই প্রকার: কেওয়াইসি মধ্যে প্যান, ভোটার ইয়া আধার কার্ড যেটা সেলফ অ্যাটেস্টেড হবে, কারেন্ট অ্যাকাউন্টের ডিটেলস, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ক্যান্সেল চেক, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক পাসবুক এটা হতে হবে, অ্যান্ড জিএসটি সার্টিফিকেট ইয়া জিএসটি অ্যাপ্লিকেশন কপি হতে হবে। এমএসএমই সার্টিফিকেটও দিতে পারেন জিএসটির বদলে, বাট জিএসটি কিন্তু পরে হলেও লাগবে। অ্যান্ড ট্রেড লাইসেন্স, পাসপোর্ট পিকচার লাগবে, রেন্ট এগ্রিমেন্ট লাগবে, ইয়া ল্যান্ড ওনারশিপের ডকুমেন্ট লাগবে। যদি ফ্র্যাঞ্চাইজি ইয়া অ্যাপ্লিক্যান্ট যদি সিএসপি আর সিএসসি ওনার হয় তাহলে তাদের সার্টিফিকেটটাও সাবমিট করতে হবে। অ্যান্ড সর্বোপরি একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। স্টেপ 3-তে টোটাল আগের যে কারবাই ডকুমেন্ট সাবমিট করার পরে সহজ এটিএমের যে রিপ্রেজেন্টেটিভ সে প্রপোজ লোকেশনকে ভিজিট করবে, ইয়া যে ফ্র্যাঞ্চাইজি এটিএম বসাবে তাকে গাইড করবে কিভাবে তার প্রপোজ লোকেশনের ফটো নিতে হবে। অ্যান্ড সেই ফটোর সাহায্যে রিপ্রেজেন্টেটিভ পিপিটি বানাবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবে, তার ফ্রন্ট ভিউ, তার লং ভিউ, তার ইনার ভিউ, তার অপোজিট ভিউ, তার রাইট সাইড ভিউ, লেফট সাইড ভিউ, এইসবের ফটো দিয়ে পিপিটি কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লাই করা হবে। অ্যান্ড অ্যাপ্লাইয়ের পরে সহজ এটিএম যখন সেই প্রপোজ লোকেশনে এটিএমের এলওআই পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পরে যে বসাতে চাইছে, যার নামে পারমিশন বেরিয়েছে তাকে এলওআই কপি দেবে, তার প্রপোজ লোকেশনের লেটার অফ ইন্টেন্ট কপি, অ্যান্ড সেই লেটার অফ ইন্টেন্ট কপি ফিল আপ করে সাইন করে সেটা আবার ফ্র্যাঞ্চাইজি হোল্ডার সহজ এটিএমকে জমা করবে। দেন অ্যান্ড সিআরএম অ্যান্ড সিডিএম মেশিনের যে সিকিউরিটি ডিপোজিট সেটা একটা সিঙ্গেল ইউটিআরতে যে ইনভেস্টমেন্টটা আছে সেটা জমা করবে।
এবারে আমরা দেখে নেব যে এটিএম যে বসাবে, এটিএম বসানোর জন্য দু টাইপের এটিএম বুঝতে পারে লোকেশনে, একটা ফুল শপে অ্যান্ড শপ ইন শপ। ফুল শপ মিন্স পুরো দোকানটা তার দিতে হবে, যেই দোকানটা সে দিতে চাইছেন। তার সাইজ 5x3 হতে পারে, 6x3 হতে পারে, 7x3 হতে পারে, 8x3 হতে পারে, অ্যান্ড 10x3 হতে পারে। অ্যান্ড তার যে সিনেজ হবে, মানে যেটা ব্র্যান্ডিংয়ের যেই স্পেসটা থাকবে সেটা তার ফুল শপের ফুল শপ দেখে সেটা করা হবে। আর ফুল শপে গ্লাস ডোর দেওয়া হবে, বাট শপ ইন শপে কিন্তু গ্লাস ডোর দেওয়া হবে না। অ্যান্ড শপ ইন শপে কী হবে, অ্যান্ড আরেকটা কথা বলবো, ফুল শপ কিন্তু 24/7 খোলা থাকবে। এর কারণ সেটি অন্য কোনো শপের সাথে যোগাযোগ থাকবে না। কিন্তু শপ ইন শপে যেহেতু শপের মধ্যেই এটিএমটি বসছে, তাহলে তার শাটার যদি আলাদা হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, না হলে যখন শপ খুলছে তখনই এটিএম খুলবে, এতে কি হয়, এটিএম ট্রানজ্যাকশানটা একটু কম হয়। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি এটিএম বসানোর প্ল্যানিং করেন তো ফুল শপই করবেন, তাতে 24/7 এটিএমটি খোলা থাকবে। অ্যান্ড শপ ইন শপের ক্ষেত্রে একটা কথাই বলবো, এল শেপে আপনাদের ডেকোরেশন হবে প্লাই দিয়ে, অ্যান্ড সিনেজটা 4x3 স্ট্যান্ডার্ড সাইজের সিনেজ দেওয়া থাকবে, মানে ব্র্যান্ডিংয়ের যে ললিপপ বলুন বা ক্লোসাইন বলুন, সেটা 4x3 দেওয়া হবে। অ্যান্ড এক্ষেত্রে কোনো গ্লাস ডোর দেওয়া হবে না শপ ইন শপে, বাট ফুল শপে কিন্তু গ্লাস ডোর দেওয়া হবে। নেক্সট স্টেপে ভিস্যাট ইনস্টলেশন হবে। অ্যান্ড ভিস্যাট ইনস্টলেশনের জন্য যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিকে করে দিতে হবে, যেটা ইঞ্জিনিয়ার যেটা বলবেন সেই অনুযায়ী কিন্তু ভিস্যাটটার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেটা কিনা 3x3 থেকে 7x7 পর্যন্ত হতে পারে। প্ল্যাটফর্ম রেডির পরে ভিস্যাট ইনস্টল করবে ইঞ্জিনিয়ার, অ্যান্ড ইউপিএস অ্যান্ড ব্যাটারিটাও সেট আপ করবেন। তারপরে সিআরএম या সিডিএম যে মেশিনটা, সেটা ইঞ্জিনিয়ার সেট আপ করবেন। দেন ক্যাশ লাইভ করবেন। ক্যাশ লাইভ মিন্স নেটওয়ার্কের মধ্যে এটিএমটিকে অ্যাক্টিভ করবেন। অ্যান্ড ওই সময় অ্যাক্টিভেশনের পরে, যেটা আমি আগে বলেছিলাম, সাইন আপের জন্য যে 1 লাখ টাকা, সেটা ওই এটিএমের মধ্যে ডেলে টেস্টিং করা হবে, যেটা কিনা তার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যেটা দেওয়া থাকবে সেটাতে সেটেলড হবে। এবারে আমরা দেখে নেব কি কি জিনিস ফ্র্যাঞ্চাইজিতে জানতে হবে বা করতে হবে, আর কি কি জিনিস করবে না। এটিএমটি লাইভ হওয়ার পরে কি করে, 1 নম্বর পয়েন্ট, কিভাবে এটিএমের মধ্যে ক্যাশ ডিপোজিট করতে হয় সেটি ইঞ্জিনিয়ারের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে হবে আমাদের। অ্যান্ড কমপ্লিট অপারেটিং প্রসিডিউর, কীভাবে এটিএমকে শাট ডাউন করতে হয়, কীভাবে ফির রিস্টার্ট করতে হয়, তার টোটাল প্রসেস ইঞ্জিনিয়ার থেকে জানতে হবে। অ্যান্ড যখনই এটিএম যাবে, এটিএমের যখন ক্যাশ লাইভ হবে, যে ইঞ্জিনিয়ার ক্যাশ লাইভ করছেন তিনি ওই এটিএমটার রিমোট সাপোর্ট ইঞ্জিনিয়ার, তো তার নাম্বারটি নিয়ে রাখতে হবে। অ্যান্ড তার কাছ থেকে এটিএম লাইভ হওয়ার পরে এটিএমের আইডি কী হবে আছে সেটাও নিয়ে নিতে হবে, সেটা নেওয়াটাও তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। অ্যান্ড একটা জিনিস সব থেকে বড় মানে মেন যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো ইঞ্জিনিয়ারের সঙ্গে একটু রিলেশন ভালো রাখতে হবে। এর কারণ ইঞ্জিনিয়ার আপনাকে সব সময় রিমোট সাপোর্ট দেবেন, তো তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে। বাট আজকের দিনে হিউম্যান নেচারে বলে, আপনি যদি কাউকে রেসপেক্ট দেন তো সে তাকে রেসপেক্ট দিতে বাধ্য। তাই রিলেশন ভালো রাখলে সুবিধাটা ভালোভাবে পাওয়া যায়।
আর এটিএমে আপনাকে ক্যাশ লোড সবসময় করতে হবে, অ্যান্ড যেটা কিনা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেলি সেটেলমেন্ট হবে নেক্সট দিন। অ্যান্ড এটিএমটা সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে, হাইজেনিক রাখতে হবে, যেটা একটা ফ্রেশ এটিএমেতে সবাই যেতে চাইবে। কি করবেন না, এটিএমের মধ্যে কোনো ফেক নোটস ইয়া টর্ন নোট, ছেঁড়া নোট, এইসব জিনিস ডালবেন না। অ্যান্ড এটিএমেতে কোনো বাইরে থেকে আনঅথরাইজ সোর্স থেকে কোনো পয়সা লোড করবেন না, এর কারণ এটা টোটাল লিগ্যাল বিজনেস। এই বিজনেসে যদি আনঅথরাইজ যদি কোনো পয়সা যদি ডালা হয়, সেটা যদি ট্র্যাকের মধ্যে হয়, তো এটিএম বন্ধ হয়ে যেতে পারে। এটিএম মেশিনটি এই প্রকার, এই ধরনের দেখতে হয়, তার ডাইমেনশন এই ধরনের, প্রায় 500 কেজির মতো এটিএমের ওয়েট হয়। মেশিনের শেপ অ্যান্ড সাইজটা এই ধরনের, মেশিনের আউটলাইন এই ধরনের, প্রত্যেকটা র্যাক কীভাবে কি থাকে সেটার ডায়াগ্রাম এই প্রকার। এবারে অনেক ফ্র্যাঞ্চাইজি জিজ্ঞাসা করে, স্যার আমাদের এটিএমটা কতদিনের মধ্যে বসবে, সেই সম্বন্ধে আমি বলবো। দেখুন, এটিএমের পারমিশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট টোটালি ডিপেন্ড করছে ফ্র্যাঞ্চাইজির উপরে, সেই তার কমপ্লিট সহায়তাতেই এটিএমটি তাড়াতাড়ি লাইভ হতে পারে। তবে আমাদের যে এস্টিমেটেড টাইম আছে সেটা নট মোর দেন 45 days। অ্যান্ড আমরা চাইব এটিএমের এলওয়াই বেরিয়নের পরেই খুব তাড়াতাড়ি তার এটিএমটি লাইভ করানোর। এখানে একটি ওয়ার্নিংস আছে, যেটা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিদের আমরা বলে থাকি, আর এখানেও সেই কারণে এই ভিডিওর লাস্টে আমরা উল্লেখ করছি। যখন এটিএম লাইভ হবে, লাইভ হওয়ার সাথে সাথে আপনারা যে আপনাকে এটিএম প্রোভাইড করেছে তাকে বলুন যে আমাকে টিডিএস সার্টিফিকেট দিন, কারণ এখন ইনকাম ট্যাক্সের যে লেটেস্ট সার্কুলেশন যেটা বেরিয়েছে সে অনুযায়ী 1 কোটি টাকার বেশি যদি ক্যাশ উইথড্রল হয় তো তারপরে 2% টিডিএস কাটবে এক্সট্রা। তো এটিএমের ট্রানজ্যাকশানের যে সার্টিফিকেট, টিডিএস সার্টিফিকেট, সেটা কালেক্ট করে ব্যাংকে দিতে হবে। ব্যাংকে দিয়ে ব্যাংকের প্রোফাইল আপডেট করাতে হবে, তাতে ইন ফিউচারে কোনো হ্যাজার্ড তাকে ফিল করতে হবে না, তার কোনো চার্জেস কাটবে না। 1 কোটি টাকার উপরে যখন ট্রানজ্যাকশন হবে তাতে কোনো চার্জেস কাটা হবে না।